ঘি খাইতে ইচ্ছা হইলে ওই পুরনো আমলের সেই মান্ধাতার আমলে পড়ে আছে কেন? আঙ্গুল বাঁকা করে ঘি তুলে খাইতে হবে, আঙ্গুল চাটতে হবে কেন? এত যদি চাটতেই ইচ্ছে হয় তাহলে সেটা মানুষকে না জানিয়ে গোপনে চাটেন। সময়ে নতুনভাবে বের হবে, যা বোঝাতে চেয়েছি বুঝে নিন। নো হাঙ্কি পাঙ্কি। দুইটা পরীক্ষিত জামাতকে ব্যবহার করছে আজকে আপনি তার মানে যখন সুবিধা আমি ঘ্রাণ পাই, যখন তার দরকার, আর যখন দরকার নাই তখন দুর্গন্ধ পাই। উত্তেজনা ওনাদের উত্তেজনা এমন পারদ এমনটা উঠে গেছে যে এই সব শব্দ অনায়াসে এখন চলে আসছে। জুলাইয়ের যা অভ্যুত্থান, এটা তো আঙ্গুলটা সোজা নয়, বাঁকা। 1400 লোক মারা গেছে, 5000 বা 10,000 আহত হয়েছে। তা আঙ্গুল সোজা করে কিছু অর্জন করা যায় না। বিক্ষোভ কর্মসূচি দিল, তখনই বলেছিলাম যে এই বিক্ষোভ কর্মসূচি, বিক্ষোভ শব্দটার মধ্যে এক ধরনের সহিংসতা, বিক্ষুব্ধতা জড়িয়ে আছে। তার দলেরটা কি, সে রং করলেও দল তার সাথে থাকবে, কিন্তু তাকে চিন্তা করতে হবে যে আমার দলের লোকগুলারে তো আমি কুমড়ারে যদি কই জাম্বুরা তাই মাইনে নিবে, বাধ্য। সরকারের কোন কোন উপদেষ্টা নাকি কল রেকর্ড ওনার হাতে আছে। জামাতের নায়েবে আমির সাহেব বলেছিলেন, ডক্টর আব্দুল্লাহ তাহের, যে কল রেকর্ড আছে, তিনি ফাঁস করে দিবেন যদি তাদের কথা না শোনে। এই জামাতকে নিয়ে আন্দোলন করছে 3টা রাজনৈতিক দল একসাথে, এরশাদের বিরুদ্ধে 3 দলীয় জোটের রূপরেখা। স্বাধীনতা বিরোধী শক্তিরে কেন আপনি আন্দোলনে নিবেন? কেন, কোন স্বার্থে, কি জন্য নিবেন? কয় জামাত আসতে চাইছে, জামাত আসলে ওটা দুর্গন্ধ। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন শায়ন্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শায়ন্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আজকে আমরা জানি জামায়াত সহ ইসলামী যে দলগুলো আছে 8টি দল, তারা আজকে স্মারকলিপি দিয়েছেন প্রধান উপদেষ্টা বরাবর, এবং সেখানে তাদের 5টি দাবি ছিল। এর মধ্যে গণভোট নির্বাচনে আগেই করতে হবে এবং পিয়ার পদ্ধতি সহ তাদের যে 5টি দাবি, এবং সেই দাবি স্মারকলিপি দেওয়ার আগে জামায়াত নেতা এবং ইসলামী দলগুলোর নেতারা সংক্ষিপ্ত সমাবেশ করেছেন, সেখানে কিছু বক্তব্য তারা দিয়েছেন। আমি সেই বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। তিনি বলেন, আমরা রাজপথে এসেছি, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব, আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। তিনি বলেন, সময় ক্ষেপণের এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলবে। গণভোট নির্বাচনের আগে হতে হবে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নেই। সুতরাং সময় আছে, আরও 15 দিন সময় ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরও 15 দিন সময় ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরও ক্ষেপণ করবেন, সময়ে নতুনভাবে বের হবে। যা বোঝাতে চেয়েছি বুঝে নিন। নো হাঙ্কি পাঙ্কি। সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কি? এটি ছিল সংক্ষেপ বক্তব্য। আরও বক্তব্য রেখেছেন, সেটাই পরে আসছে। আমি শায়ন্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই। আঙুল সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করার কথা বলেছেন। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আলোচনায় আমার সম্মানিত সহ আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথম কথা হলো, এই যে উত্তেজক কথাবার্তা শুরু করেছে জামাত ইসলাম, এটা খুব শুভ লক্ষণ না। ঘি খাইতে ইচ্ছা হইলে ওই পুরনো আমলের সেই মান্ধাতার আমলে পড়ে আছে কেন? আঙ্গুল বাঁকা করে ঘি তুলে খাইতে হবে, আঙ্গুল চাটতে হবে কেন? এত যদি চাটতেই ইচ্ছে হয় তাহলে সেটা মানুষকে না জানিয়ে গোপনে চাটেন। আর যদি ঘি খাইতে ইচ্ছা করে, আধুনিককাল স্পুন দিয়ে বা চামচ দিয়ে তুলে সুন্দর মতো ভদ্রভাবে খান। এইসব চাটাচাটি করে ঘি খেয়ে জাতিকে নষ্ট করা ঠিক হচ্ছে না। এগুলো হচ্ছে বেসিক্যালি উত্তেজক কথাবার্তা। এই যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, নো হাঙ্কি পাঙ্কি শব্দের ব্যবহার দেখেন, মানে উত্তেজনা, ওনাদের উত্তেজনা এমন পারদ এমনটা উঠে গেছে যে এই সব শব্দ অনায়াসে এখন চলে আসছে। এবং যে দম্ভ, যে 11 তারিখের মধ্যে ঘোষণা না করলে 11 তারিখ ঢাকা শহরে কি অচল করে ফেলবে, অন্য ঢাকার শহর দেখবো, অন্য ঢাকার শহর তো দেখবে। ঢাকা শহরে তো ছোটোখাটো একটা দল কর্মসূচি দিলেও মানুষ ভয়ে সেই দিন নামতে পারে না, যানবাহনের কষ্ট হয়, যানজট হয়, তখন তো আমরা অন্য ঢাকা শহরই দেখি। কিন্তু ওই অন্য ঢাকা শহর তো মানুষ ভালোভাবে নেয় না। বেসিক্যালি জামায়াত ইসলাম এবং তার সঙ্গে কয়েকটা ধর্মভিত্তিক দল মিলে তারা একটা উত্তেজনা তৈরি করতে চাচ্ছে অনেক দিন ধরে। এ কথা আরও অনেক আগে থেকে বলেছি, যখন ঐকমত্য কমিশনে আলোচনা চলছিল, সমঝোতার প্রক্রিয়া নিয়ে উঠছিল, সেই সময় তারা ঐকমত্য কমিশনের আলোচনা চলা অবস্থায়
অহেতুক উদ্ভট একটা বিষয়, যেটা নিম্ন কক্ষের পিয়ার, যেটা ঐকমত্য কমিশনে এতগুলো দল বসলো, একদিনও আলোচনায় আসে না, এজেন্ডায়ও ছিল না, ওরা দাবিও করেনি, সেরকম একটা বিষয় নিয়ে বিক্ষোভ কর্মসূচি দিল। তখনই বলেছিলাম যে এই বিক্ষোভ কর্মসূচি, বিক্ষোভ শব্দটার মধ্যে এক ধরনের সহিংসতা, বিক্ষুব্ধতা জড়িয়ে আছে, সাংঘর্ষিক অবস্থান তৈরি হবার একটা ক্ষেত্র তৈরি করে। ওনরা বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ হয়ে কার উপর প্রেশার ক্রিয়েট করতে চান, সরকারের উপর, বিএনপির উপর বা অন্য কোনো শক্তির উপরে, তাহলে তারা যদি মনে করে যে জামায়াত ইসলাম একা বিক্ষোভ করে সরকারকে চাপে ফেলে আদায় করে নিব, কেন আমরাও একটু বিক্ষোভ দেখাই, তখন মাঠে যদি পাল্টা বিক্ষোভ হয় তা সংঘর্ষ হবে। সংঘর্ষ হলে নির্বাচন বানচাল হবে, পিছিয়ে যাবে। ঘুরে ফিরে সব কিছুর মূলে একটাই, কারণ ওরা জানে যে নির্বাচন আসলে তাদের সরকার গঠন তো দূরের কথা, প্রধান বিরোধী দল হওয়ার জন্য প্রতিযোগিতায় নামতে হচ্ছে তাদের। সেই দল এখন বিভিন্ন জায়গায় তাদের যে বিভিন্ন পদায়নে, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, সচিবালয়ে, বিভিন্ন জায়গায় যে দখল করেছে, এইটা তো থাকবে না। সুতরাং যতদিন নির্বাচন না হয় ততদিন তাদের এই একটা লাভ। দ্বিতীয় হচ্ছে, তারা মনে করছে যে নির্বাচন না হলে তাদের যেহেতু ক্যাডার ভিত্তিক, ধর্মভিত্তিক একটা দল এবং ওই দলের চেইন অফ কমান্ড আছে, এটা সত্য, তারা কোনো সিদ্ধান্ত নিলে দলের মধ্যে সেটা নিয়ে ওই রকম প্রকাশ্য রিয়াকশন, রিপার্কেশন, দ্বন্দ্ব সংঘাত হয় না। কিন্তু মধ্যপন্থী অন্য যে রাজনৈতিক দলগুলো হচ্ছে, ধরেন বিএনপি বড় দল হিসেবে, এইখানে এদের সব সিদ্ধান্তই সব নেতাকর্মী মেনে নেয় এমন নয়। সুতরাং দিন যত বেশি যাবে তত বিএনপি কোনো না কোনোভাবে এই সব বিষয় সামনে আসবে, তাতে করে বিএনপি একটু আনপপুলার বা ক্ষতিগ্রস্ত হতে পারে, আর তারা তাদের মতো করে তাদের যে ক্যাডার ভিত্তিক কায়দায় কার্যক্রম চালাবে, তাতে হয়তো তারা লাভবান হবে, এটা হয়তো ভাবছে। কিন্তু তারা এটা ভাবছে না যে এই ফেব্রুয়ারির পরে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। নির্বাচন এত দূরে এগিয়ে গেছে, যেখানে বিভিন্ন দলগুলো প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিএনপি 237 পরে একজন বাদ দিয়ে 236টা আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এই প্রার্থী ঘোষণার অর্থ হলো, এত আগে কিন্তু বিএনপি সাধারণত প্রার্থী ঘোষণা কোনো নির্বাচনে করে না। তার মানে নির্বাচনে ঢুকে গেছে, সবাই ঢুকে গেছে। সেইখান থেকে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে। সেনাবাহিনী নির্বাচনের পক্ষে, তারা নর্মালি অন্য সময় স্টেক হোল্ডার না নির্বাচনে, কিন্তু এইবারের নির্বাচন পর্যন্ত যেহেতু তাদের মাঠে থেকে আইন শৃঙ্খলা রক্ষা করতে হচ্ছে, তারা ব্যারাকে ফিরে যেতে চায়, সেই জন্য এই নির্বাচনে তাদের একটা জায়গা আছে বলার, মতামত দেওয়ার। তারা চায়, ব্যবসায়ীরা চায়, দেশের জনগণ চায়, বাংলাদেশকে নিয়ে যে বাইরের বিভিন্ন দেশ, বন্ধুরাষ্ট্র বা বাংলাদেশের পলিসি মেকিং ভূমিকা তারা চায়। সেই নির্বাচন এই ফেব্রুয়ারি থেকে পিছালে তার পরিণতি শুধু বিএনপি ভোগ করবে না, অন্য দল ভোগ করবে না, এনসিপি জামাতকেও ভোগ করতে হবে, এমনকি দেশ ভুগবে। গণতন্ত্র উত্তরণ না হলে কেউ কারো রক্ষা নাই। সুতরাং জামাত যতই নানান ইস্যু তুলে নির্বাচন বানচালের চেষ্টা করুক, এতে সফল হবে না, শুধু মাঠ গরম করছে এবং উস্কাচ্ছে বিএনপিকে, বিএনপিও যেন মাঠে নামায়। কিন্তু বিএনপি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে ওরা যা খুশি করুক, বিএনপি তার মতো করে কাজ করছে। জি, শান্ত ভাই আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে আবু হেনা রাজ্জাকের কাছে আসতে চাই। শান্ত ভাই একটি কথা বলছিলেন যে নির্বাচন পেছানোর একটি চেষ্টা চলছে, এবং সেই কথা আজকে বক্তব্যে আছেও। আমি সেই বক্তব্যটি আমি উল্লেখ করতে চাচ্ছিলাম যে প্রয়োজনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, 2 মাস পরে করেন, কিন্তু গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না, রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। খুব শক্তভাবে তারা বলছেন, এবং যদি দাবি না মানেন কঠোর অবস্থানে যাওয়া। দেখেন, ব্যক্তিগতভাবে যদি আপনি আমারে প্রশ্ন করেন, জি, নির্বাচন নিয়ে আগ্রহী কারা, নির্বাচনটা যাদের দেশের জন্য তো দরকারি, কোনো সন্দেহ নাই। আর গণতান্ত্রিক প্রক্রিয়া টিকিয়ে রাখতে হলে আপনার নির্বাচনের বিকল্প নাই। আর যদি নির্বাচন চাওয়া বলেন, আমি ব্যক্তি চাইলে কিছু আসা যায় না, আলটিমেটলি দলগুলোকে সিদ্ধান্ত নিতে হয়। এখন এই দলের মধ্যে নির্বাচনে কে বেশি আগ্রহী, কে অনাগ্রহী, এগুলো তাদের ভাষায় বোঝা যায়, কে আগ্রহী কে অনাগ্রহী, এতে দল মেনশন করার দরকার নাই। সুতরাং এইটা হলো তাদের ব্যাপার। যদি আপনি দলীয়ভাবে চিন্তা করেন, তাহলে তারা লড়াই করবে, এবং তারা যদি মনে করে দলবিহীন জনগণ আছে, তো দলবিহীন জনগণ যারা আছে তাদেরকে যে দল বেশি সম্পৃক্ত করতে পারবে, আন্দোলনটা তাদের পক্ষে তত বেশি চাঙ্গা হবে। কিন্তু যে বিষয়টা ছিল আমাদের কাছে, এই যে বাঁকা আঙ্গুল দিয়ে যে ঘি তোলার যে পদ্ধতি, বাংলাদেশের রাজনীতি আমি যতটুকু দেখছি, আমি সায়ন্তর মতো হয়তো রাজনীতির ভিতরে অত বেশি সম্পৃক্ত না, বাট এই দেশের নাগরিক তো আমি, সেই নাগরিক হিসেবে রাস্তায় হাঁটি,
সিনিয়র সিটিজেন, ওকে ফাইন। তারপরে শান্তর সাথে আমার কথা হয়, আপনার মতো একটা সঞ্চালকের সাথে কথা হয়, 5 জন স্টেক হোল্ডারের সাথে কথা হয়, এর থেকে কিন্তু একটা রাজনৈতিক চিত্র পাওয়া যায়। সেই পাওয়া থেকে বলছি, গত 53 বছরে আমি দেখি নাই যে বাংলাদেশের মানুষের, মানে আমি বলছি দলবিহীন যে জনগণ, আমি নিশ্চিত করে চ্যালেঞ্জ করছি বাংলাদেশকে, দলবিহীন যে জনগণগুলো আছে তাদের ভাষা কোনো রাজনৈতিক দল বুঝতে চাননি যখন তারা ক্ষমতায় ছিলেন। অথচ ধরেন সবচেয়ে বড় দল বিএনপি ধরে নিলাম তর্কের খাতিরে, তার 30% সমর্থন আছে, আওয়ামী লীগ বাদ। এখন তো এই 30%-এর সাথে যদি সে অ্যাড করতে পারে যে জনগণের ভাষাটা বোঝার, মানে ওই যারা দলবিহীন, আমি অন্য দলেরটা বলবো না, তার দলেরটাও বলবো না, কারণ তার দলেরটা কি, সে রং করলেও দল তার সাথে থাকবে, কিন্তু তাকে চিন্তা করতে হবে যে আমার দলের লোকগুলারে তো আমি কুমড়ারে যদি কই জাম্বুরা তাই মাইনে নিবে, বাধ্য। কিন্তু জনগণ কুমড়ারে কুমড়া বলে সেই জায়গায় থাকা, সেই ভাষা বোঝে নাই বলেই টাইম টু টাইম ওই রকম সিচুয়েশনকে অন্য রাজনৈতিক দল যখন কাজে লাগেছে তাদের পক্ষে, তখন দলবিহীন জনতা তাদের সাথে সম্পৃক্ত হইয়া আঙ্গুলটাকে বাঁকা করছে। এবং এই আঙ্গুল বাঁকা করার খেসারত হইলেই 90-এর গণ অভ্যুত্থান। আঙ্গুল তো বাঁকা হয়েছে, সোজা হলে তো অভ্যুত্থান লাগতো না, সুতরাং আঙ্গুলটা বাঁকা হয়েছে। সুতরাং বাঁকা একটা বিরাট প্রক্রিয়া। তারপর যদি 1996 সালে আসেন, সেখানে আঙ্গুল সোজা রেখে কাজ হয় নাই, একটা নির্বাচন হয়ে গেছিল, পরে আঙ্গুল বাঁকা কইরা আপনার তত্ত্বাবধায়ক সরকার রূপান্তরিত হলো। থার্ড আসেন 111, আঙ্গুল সোজা থাকলে তো 111 আসে না, সুতরাং আঙ্গুল বাঁকা করে আসছে। ফোর্থ আসেন ইউনূস সাহেব, উনি যে আসলেন, জুলাইয়ের যা অভ্যুত্থান, এটা তো আঙ্গুলটা সোজা নয়, বাঁকা। 1400 লোক মারা গেছে, 5000 বা 10,000 আহত হয়েছে। তা আঙ্গুল সোজা করে কিছু অর্জন করা যায় না। ঘরের বাচ্চাও জুতা একজোড়া চাইলেই নানান অজুহাত, তারপর যখন ধরে স্কুলে যাবে না তখন জুতা আসে। তো বিষয়টা হচ্ছে কি এবারেও আঙ্গুল বাঁকা করে না, আমি বাঁকার কথাটা বললাম যে বাঁকার রেজাল্টটা কি, আর বাঁকা ছাড়া যে হয় না বাংলাদেশে, আমি তো হিস্ট্রিটা বললাম আপনাকে, বাঁকা ছাড়া হয় না। এখন আসেন, বাঁকা আঙ্গুল রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর। যেমন ধরেন জামাত যে বাঁকা আঙ্গুলের কথা বলছে, এটা ক্ষতিকর কেন? ওই যে নির্বাচন পরিস্থিতি যদি অস্থির করে, নির্বাচন যদি বাতিল হয়ে যায়, আমি বলছি না বাতিল হবে, উনিও সেটা বলছে, বাতিল হয়ে লোক সমাবেকার। তো আঙ্গুল যদি বাঁকা হয় আর নির্বাচন যদি বাতিল হয়, তাহলে এই বাঁকা আঙ্গুলে ক্ষতিটা কার হবে? বিএনপির। কেন হবে? কারণ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত। এই ফলাফল তার ঘরে না উঠলে ন্যাচারালি তার কাছে খারাপ লাগবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাঁকা আঙ্গুলের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা দেশ ও জনগণের জন্য ভালো কিনা, বিষয়টা আমার ওইখানে। দেশ ও জনগণের জন্য ভালো হয়, তাহলে ওই যে দলবিহীন যে লোকগুলো আছে, সে তাতে ধরেন বাঁকা আঙ্গুল করলো জামাত, তাহলে দেশের সাধারণ দলবিহীন জনগণ যদি মনে করে যে এটা রাষ্ট্র এবং জনগণের জন্য মঙ্গলজনক, দলের জন্য ক্ষতিকারক, আমার কিছু আসে যায় না, তাইলে জনগণ সেদিকে যোগ দিতে পারে। আর যদি দেখে যে না, এই বাঁকা আঙ্গুল কাজ হবে না, আমাদের একটা নির্বাচন দরকার, তাইলে এই যে বড় দল, তার সাথে যখন ওরা এই দলবিহীন লোকগুলো কিঞ্চিত যদি যোগ দেয়, তাহলে মার্কেটের চিহ্নও থাকবে না। বাট এই বাঁকা আঙ্গুল প্রসঙ্গে একটা সংঘর্ষ মোটামুটি নিশ্চিতের দিকে আমরা যাচ্ছি। সেটা কোথায় গিয়ে থামবে সেটা সময় বলে দিবে। এটা হলো আমার বাঁকা আঙ্গুল। আমি আপনার কাছে আবারও আসবো। আমি সায়ন্ত ভাইয়ের কাছে আসতে চাই যে যদি এই বাঁকা আঙুলের দিকে থাকি তাহলে হয়তো সংঘাতের আশঙ্কা করছেন রাজ্জাকি ভাই। আসলে এছাড়া আর উপায় কি? আলোচনা আপনি কি দেখছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে 7 দিন সরকার সময় দিয়েছিল, রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখেছি যে 9টি দল তারা উদ্যোগ নিয়েছে, আলোচনা করছে, এবং বিএনপির পক্ষ থেকে এটিকে ইতিবাচক বলা হচ্ছে, জামায়াতের পক্ষ থেকে কমিটি করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি না যে আসলে রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে বসছে আলোচনার জন্য। মানে আপনার কি মানে যদি বসেও সেক্ষেত্রে কি আসলে ফলাফলটা, আমরা অতীতের কথা যদি চিন্তা করি, আমরা অতীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বহুবার দেখেছি বিভিন্ন সময়ে, কিন্তু সেই ফলাফলগুলো কিন্তু আমরা খুব ইতিবাচক দেখিনি। এবার কি মনে হয় আসলে এই আলোচনাটা কোন দিকে যাবে? আচ্ছা, আপনি একটি টিভি চ্যানেলের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, প্রতিদিন সংবাদ ফলো করেন এবং টকশোতে আলোচনা করেন এবং করান। তো আপনার দুটো বিষয় নিশ্চয়ই মনে আছে যে এই ঐকমত্য কমিশনের শুরুর দিকে কমিশনের যিনি পরিচালনা করেছেন ডক্টর আলী রিয়াজ সাহেব, তিনি তার বক্তব্যে বলছিলেন যে যেসব বিষয়ে সব দল একমত হবে আমরা সেটাই সনদ আকারে নিব, যেগুলোতে একমত হবে না সেটা নির্বাচনী ম্যানিফেস্টো হিসেবে দলগুলো দিবে এবং জনগণ ডিসাইড করবে।
ঠিক একই কথার প্রতিধ্বনি ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে, যে আমরা আলোচনা করব এবং যেই দলগুলো সব একমত হবে আমরা সেটা নিয়ে আগাবো, এবং যেগুলো একমত হবে না আমরা সেগুলো পাবলিকলি জানিয়ে দিব দলের অবস্থান, জনগণ সিদ্ধান্ত নেবে। তাহলে এই যে দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি এই কথা বললেন, সেখান থেকে সরে এসে ওনারা এই চালাকির আশ্রয় নিলেন কেন, যেখানে জানে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেরা বসে একমত হতে পারে না। এই ইতিহাস বাংলাদেশে নাই, এখানে রেফারি লাগে, রেফারি দিয়েই পারা যায় না। ওনারাও তো শুরুর দিকে বিভিন্ন দলের বিভিন্ন মত ছিল, একমত হচ্ছিলই না। এই রেফারিংয়ের মাধ্যমে মাসের পর মাস চেষ্টা করে অনেকগুলা বিষয় পরে একমতে আসছে। সেখানে কি আশা করা যায় যে এক সপ্তাহের মধ্যে এরা একমত হবে? আর একমত যদি না হয় তাহলে আমরা যেটা বলি, যেটা মন চায় সেটা দিয়ে দিব সরকারের পক্ষ থেকে। হ্যাঁ, তা আপনার যেটা মন চায় সেটাই যদি আপনি দিয়ে দিবেন, তাহলে এই 7 মাস ধরে আলোচনার দরকার ছিল কি? শুরুতেই বলতেন যে আপনাদের মতামত দিয়ে যান, এটা নিয়ে এত আলোচনার কিছু নেই, আমরা আপনাদের ওপিনিয়নগুলো নিলাম, তারপর আমরা সিদ্ধান্ত নিব এর মধ্যে কোনটা রাখবো কোনটা রাখবো না, আমরা সিদ্ধান্ত নিয়ে নিব, আপনারা মানতে বাধ্য। বাধ্য করে তো আসলে হয় না, বাধ্য করলে কেউ এটা ওন করে না। সুতরাং এইটা শেষের দিকে এসে ঐক্যমত্য কমিশন শুরুর থেকে অনেক ধৈর্য নিয়ে তারা একটা সফলতার দিকে এসে তীরে এসে তুরি ডোবালো, তরিটাকে ডুবিয়ে দিয়ে তারা লাভ দিয়ে পারে উঠে এখন যে যার মতো চলে যাবে। সুতরাং দেশের লাভ হলো না। এই যে শেষের গ্যাঞ্জামটা লাগাইলো, আমার ধারণা এইটা এই ঐক্যমত্য কমিশন বা এই সরকারের তরফ থেকে কেউ লাগাচ্ছে। এবং এই যে দলগুলো এখন যে উস্কানি পেয়ে এখন মাঠে নামছে, হুঙ্কার দিচ্ছে অচল করে দেওয়ার, আঙ্গুল বাঁকা করে ঘি চাটার যে হুমকি দিচ্ছে, তো নির্বাচন 2 মাস পেছানোর, নির্বাচন 2 মাস পেছানোর দেখেন এই যে জামায়াত ইসলামের দেখেন ওনাদের ইন্টেনশনটা কি? এই সরকারকে নৈতিক বা অনৈতিকভাবে চাপে ফেলে তাদের চাওয়াকে ফুলফিল করা। অনৈতিকভাবে এর আগে চাপে ফেলতে চেয়েছিল, বলেছিল এই সরকারের কোন কোন উপদেষ্টা নাকি কল রেকর্ড ওনার হাতে আছে। যে আমাদের নায়েবে আমির সাহেব বলেছিলেন, ডক্টর আবদুল্লাহ তাহের, যে কল রেকর্ড আছে, তিনি ফাঁস করে দিবেন যদি তাদের কথা না শোনে। এটা হচ্ছে একটা অনৈতিক চাপ ছিল। কারো এই কল রেকর্ড আপনার হাতে যাওয়ার কথা না, যাওয়াটাই হচ্ছে অনৈতিক প্রক্রিয়া। তারপর আবার সেটাকে আপনি যদি তারা রাষ্ট্রবিরোধী কিছু করে থাকে, দেশবিরোধী কিছু হয়ে থাকে, জনগণ বিরোধী হয়ে থাকে, আপনি সেটাকে বরং ওই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াবেন, সেটার একটা প্রক্রিয়া আছে। সেটা এই ভাবলে পাবলিকলি হুমকি দেয় না। শেখ হাসিনা করতো এই কাজটা, দুর্নীতিবাজদের জায়গা মতো বসাতো। বিচারপতি সিনহার নামে যে দুর্নীতির যে বিষয়গুলো আনছিল, পরে আসলো, বেরিয়ে আসলো, তারাই বের করলো। পরে তো আমরা জানলাম এই অভিযোগগুলো সবই আগের। তো প্রধান বিচারপতি হিসেবে বসানোর আগে তাদের গোয়েন্দা রিপোর্ট ছিল না, সব জানতো, সব জেনবেও যে ওইরকম একটা লোককে ওইখানে বসালো যে ওই সুতো টেনে টেনে তারে দিয়ে যা খুশি তাই রায় দেওয়াবে। এই প্রক্রিয়া করতে হলো শেখ হাসিনা। ঠিক জামায়াতের নায়েবে আমিরও তাদের কিছু রেকর্ড নিয়ে হাতে নিয়ে হুমকি দিচ্ছেন, আমার কথা মতো চলো, না হলে ফাঁস করে দিব। এটা ছিল একটা অনৈতিক হুমকি। আর এইবার বলছে কি যে হাঙ্কি পাঙ্কি করবেন না, সরকারকে ধমক দিয়ে বলছে আমাদের মতো করতে হবে। এখন আপনি যেটা চান আপনার দৃষ্টিতে ন্যায্য, ফাইন, অবশ্যই লজিক আছে আপনার, কিন্তু যারা চায় না পিয়ার বা যারা গণভোট আগে চায় না, তাদেরও তো একটা লজিক আছে। এখন লজিকের বাইরে গিয়ে তারা যদি চাপ প্রয়োগের দিকে একইভাবে রাস্তায় নেমে বলে যে হাঙ্কি পাঙ্কি করবেন না, একসঙ্গেই নির্বাচন হতে হবে এবং কোনো পিয়ার হবে না নিম্নকক্ষে বা উচ্চকক্ষে, তাহলে এই যে অবধারিত সংঘর্ষ, এইটা কি জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায়? আপনি জুলাই অভ্যুত্থানের কথা বলে মুখে ফেনা তোলেন, আর জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় এসে 16 বছর যারা একসঙ্গে সংগ্রাম করলেন, একসঙ্গে নিপীড়নের শিকার হলেন, একসঙ্গে গুম খুনের শিকার হলেন, আপনার আলোচনায় সব একমত হতে হবে কেন? যতটুকু একমত হয়েছে ওটুকু ধরে নিয়ে শুরুটা করেন। তারপর যদি যারা মানছে না তারা যদি গণবিরোধী কোনো অবস্থান নেয়, জনগণ ভোটের মাধ্যমে তাদের জবাব দিবে। আপনারা সরকার গঠন করবেন, করে আপনাকে এগুলা সব বাস্তবায়ন করে দেখাবেন যে জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছে, আমরা সব বাস্তবায়ন করলাম। অথবা ধরেন বিএনপি বড় দল, আপনারা মনে করছেন যে এত অল্প সময়ের মধ্যে আপনাদের সরকার গঠনের কাছাকাছি যেতে পারবেন না, বিএনপি বড় দল হিসেবে কিছু অনৈতিক অবস্থান রেখেও যদি সরকার গঠন করে, আপনারা তারপরে
প্রচার চালাবেন, সেই 5 বছর পর নির্বাচনটা তো হবে নির্দলীয় সরকারের অধীনে। সেইখানে তো মানুষ তাহলে বিএনপির যদি অন্যায্য অবস্থান তার বিরুদ্ধে আবার রায় দেওয়ার সুযোগ পাবে। আপনারা সেই সংগ্রাম চালিয়ে যান, কথা বলেন, কিন্তু সেটা হচ্ছে গঠনমূলক রাজনীতি। এই দল একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং বাংলাদেশের অভ্যুত্থায় 47 থেকে শুরু করে সেই দেশভাগের সময়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে, 71-এ ভুল সিদ্ধান্ত নিয়েছে, 86-তে এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে, 1996 সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে 3 সিট নিয়ে পেয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে। তারপরে 2014 সালের নির্বাচনে বিএনপি যাওয়ার জন্য আগ্রহী ছিল, সেই নির্বাচনে এই জামায়াত জোটের থাকার কারণে প্রেশার ক্রিয়েট করে না যেতে দেওয়ার যে প্রক্রিয়া তৈরি করেছিল, ভুল সিদ্ধান্ত নিয়েছে। 2008 সালে একা নির্বাচন করে ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন আবার তারা সে একই ভুল পথে হাঁটছে। জি, শান্ত ভাই আপনার কাছে আবার আসবো। এই পর্যায়ে আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। অনিবার্য সংঘাতের কথা বলছিলেন শান্ত ভাই, এবং নো হাঙ্কি পাঙ্কি এই কথাটি বেশ কয়েকবারই বলছেন যে সরকারকে এক ধরনের চাপে। তবে এই নো হাঙ্কি পাঙ্কি এই শব্দগুলা মনে হয় যে একটা পরিপক্ক রাজনৈতিক নেতা, বয়স্ক লোকের শব্দগুলো এইভাবে যায় না। নো হাঙ্কি পাঙ্কি আমার মানে সে হয়তো মিন করছে যে হাঙ্কি পাঙ্কি মানে কোনো চালাকি চলবে না ইত্যাদি কৌশল, ভালো কথা, বাট এটা হাঙ্কি পাঙ্কি কথাটা জানি কেমন একটু হালকা মনে হয়, ভালগার টাইপের। যাই হোক, সেটা নিয়ে আমার সমালোচনা না, মূল বিষয় হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি। শান্ত অনেকগুলো কথা বলছে। আমার এখানে প্রথম একটা বক্তব্য, তার জামাত কিন্তু একটা অতি ক্ষুদ্র দল যদি আমি বিএনপির মতো দলের সাথে তুলনা করি, কোনো সন্দেহ নাই। কারণ আমি সবসময় বলি জামাত যে জনসভা ডাকে সেটা আলটিমেটলি কর্মী সম্মেলন হয়। কেন বলি? কারণ যারা সিগারেট খায় তারা জামাতে যোগ দিতে পারবে না, মাদক সেবন করতে পারবে না, মানে এগুলোই তারা অ্যাকসেপ্ট করে না। বাট আপনি যদি বড় নদীর ভিতরে যান, নদীর ভিতরে সাপ, ব্যাঙ, কুমির, কুচিয়া, বোয়াল মাছ, পুঁটি মাছ সব থাকবে, সেটা নিয়ে কিন্তু নদীতে থাকে এবং এরা একে অপরের আহার, তার ভিতরেই সারভাইভ করে। সুতরাং আপনি যদি দল করতে চান, বড় দল, বড় জনসভা, সেদিক থেকে আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগের আলোচনা আমি করি না, তবেও করি, আওয়ামী লীগ যে অতীতে করছে তারা জনসভা করে কেন? সবাই দল মত নির্বাচনে গিয়ে যোগ দেয়, গিয়ে দেখে, সিগারেট খায়, পাশে ইয়ে খায়। আপনি জামাতের এখানে গিয়ে দেখবেন যে না, কেউ সিগারেট টিকেট টানে, তার মানে আলটিমেটলি কর্মী সম্মেলন। সে বসে ইয়ে খায়, বুঝলাম না। না না, আপনি পান সিগারেট খায় তো, আপনি জনসভায় গেলে পাশে বসে খায় না, আপনি জামাতের সব ধর্মের মানুষের সম্মেলন ঘটে, আওয়ামী লীগ, বিএনপি বা অন্যদের, সাব, ব্যাংক, উচ্চে সবই থাকে। জি, আপনি যদি এইভাবে করেন তাহলে তো আপনার কর্মী সম্মেলন হয়। সেখানে আমার প্রশ্ন, এত বড় দল, তাতে এই ক্ষুদ্র জামাতের চাপে সরকার কেন পড়বে? সেটাকে প্রতিহত করার দায়িত্ব সরকারকে। শেল্টার যদি বিএনপির মতো দল দিত, মানে এই কথায় মনে হয় বিএনপি দেয় না শেল্টার, দিলে তার সামনে কি আছে? সরকারের সামনে। আমি আমার বক্তব্য রাখছি। 2 নম্বর হইল, জামাত কল রেকর্ড করছে উপদেষ্টাদের, এবং কল রেকর্ড করে যদি উপদেষ্টাদেরকে ব্ল্যাকমেইল করে থাকে আর সেটার জন্য চাপ দিয়ে থাকে, আমি কল রেকর্ড কখনোই সমর্থন করি না, কিন্তু আমাদের গত 16 বছরের ট্রেডিশনে তা আছে। শুধু কল রেকর্ড না, আপনার মোবাইলে একটা নেকেট ছবি আছে, আপনার বন্ধু পাঠাইছে, এইটা পাইলেও ধরতো। এই যে কালচার শুরু হয়েছে আমাদের দেশে, তো এটা আমি কিন্তু যেই রাজনীতি আমরা করি, ওই যে আগে বলছি মানুষের ভাষা বোঝে না বলে সবাই আঙ্গুল বাঁকা করে। সুতরাং রাজনীতি এত নোংরা জায়গায় নিয়ে গেছে, যদি এই কল রেকর্ড করে থাকে আর সেটার চাপে যদি সরকার পড়ে থাকে, এই রেকর্ড করা যেমন ঠিক হয় নাই। আর 2 নম্বর হলো, এই রাজনীতি যদি বিএনপি করতে ব্যর্থ হয়, সেটা যেন তার লোকসান হবে। জামাত লাভটা করে নিচ্ছে। ওনরা পারেন নাই কেন? আমি বলি নাই যে ওনরা করা উচিত ছিল, কিন্তু ওনরা পারেন নাই কেন? রাজনীতি তো রাজনীতি, যে যেভাবে সুবিধাটা নিতে পারে। 3 নম্বরটা আসেন, ওনরা একটা কথা বলছেন যে প্রতারিত করা হয়েছে। ওই যে জুলাই সনদের যে স্বাক্ষর নিয়ে নোট অফ ডিসেন্টগুলা পরবর্তীকালে পাওয়া যায় নাই। রাজনীতিতে প্রতারিত হওয়াটা কিন্তু ব্যর্থতা। মানে আমি এই যেমন আমার টাকা একজনের প্রতারিত করে মেরে দিল, এই যে আমাকে প্রতারণা করতে পারলো, এটা কিন্তু আমার ব্যর্থতা। কোর্টে লয়ারের কাছে গেলে আপনি একটা ইঞ্জিনিয়ার, আপনার টাকা প্রতারণা করলো কেমনে, এটা বলে, প্রশ্নটা আসে। তো আপনি এত বিজ্ঞ রাজনৈতিক দল, আপনারা এত 7 মাস ধরে যাতায়াত করতেছেন, আমরা যেমন টকশোতে, আমি ব্যক্তিগত বলছি যে এটা আলটিমেটলি আলোচনাগুলো ভেস্তে যাবে। তখন আমাকে তিরস্কার দিছে মানুষে, যে উনি বোঝেন বেশি, আমার কাছে মনে হয়েছে। এখন যদি বলেন যে মিলে গেছে বলে বল, ন টকশোতে রেকর্ড আছে। তা এখন আমার কাছে এটা ধারণা হয়েছে, আপনারা কেউ আমলে নেন নাই কেন? এই যে বলছি যে ভেস্তে যাবে, মানে প্রতারণার সাথে তো মিলে যায়।
প্রতারণার সাথে। আচ্ছা, এখন আমার একটা কথা হইল, যেই দলটা আপনাকে রাজনৈতিকভাবে খোলা আকাশের নিচে 18 কোটি লোক দেখছে টিভিতে প্রতারণা করতে পারে আপনাদেরকে, সেই সরকার নির্বাচনের সময় যে আপনাকে প্রতারিত করবে না তার কি গ্যারান্টি আছে? মানে এত কিছুর পরেও নির্বাচনের প্রতি আস্থাটা কেন? ইটস এ কোশ্চেন মার্ক। আগে তো প্রতারণার ব্যাপারটা সেটেল করতে হবে। এখন প্রতারণার ব্যাপার বলায় কি হয়েছে? কি করছে সে সরকার? আমাকে যখন প্রতারক বললেন আমি তো পারলাম না, আবার বলটা আপনাদের কোর্টে দিয়ে দিছে। কি যে আপনারা এখন সমঝোতা করে আসেন, 7 দিন টাইম দিলাম। এই যে 7 দিন টাইম দিয়ে দিল, বলটা তাদের কোর্টে দিয়ে দিল। দিয়ে এখন উনি বলছেন আপনারা যদি না পারেন 7 দিনের মধ্যে, আমি আই উইল টেক মাই ডিসিশন। তখন এটা মেনে নিতে হবে। আর আমার একটা ট্র্যাজিক ঘটনা হইলো, এখানে অনেক সংবিধান বিশেষজ্ঞ ছিলেন, তারা কিন্তু এই পুরনো সংবিধানে ফিরে যেতে চায়, পুরনো সংবিধানই নির্বাচন করতে চায়। কিন্তু গত 7-8 মাস আমি একবারও শুনি নাই ওখানে গিয়া দায়িত্বশীল কোনো ব্যক্তি, সে যত বড় লাট সাহেব গেছে, একটা লোক এই প্রশ্নটা তুলতে পারলো না যে ভাই আমরা যে করব নির্বাচন ওই সংবিধান মোতাবেক, সেটা তো ভাই 90 দিনের মধ্যে করার কথা, তারপর যদি কোনো কারণে না করা যায় আরও 90 দিনে 180 দিনের মধ্যে করার কথা। একটা লোক প্রশ্ন তুলে নাই। কেন তুলে নাই? সেই কৈফিয়ত জাতিকে তাদের দিতে হবে। আপনি কেন তুললেন না? আপনার সংবিধানের দোহাই দেন, তাহলে আপনার সংবিধান জানেনই না। প্রত্যেকে সংবিধান নিয়ে আলোচনা করছে, আইন নিয়ে আলোচনা করছে, বিশাল বিশাল পাণ্ডিত্য জারি। তাহলে আপনি এটা কেন এই ঐক্যমত সরকারের বলতে পারলেন না যে সর্বোচ্চ 180 দিনের মধ্যে আপনাদের নির্বাচন দিতে হবে? আজকে 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন, কোন আইনে যাচ্ছেন আপনি? কোন বিধানে যাচ্ছেন? এটা কি গায়ের জোর যে সময় মতো না হইলে যে কোনো সময় করা যাবে? তাহলে আগে ডিসাইড করেন কোন আইনে যাচ্ছেন। একদম লাস্ট একটা কথা বলি, যে আমি বিশ্বাস করেন ফর গডসে আমি লজিক দিচ্ছি, জামাতের কথা বলা হচ্ছে, এটা বললে মনে করে কি যে জামাতের পক্ষপাতী। আই ডোন্ট কেয়ার এনি পার্টি। আপনি এই জামাতকে নিয়ে আন্দোলন করছে 3টা রাজনৈতিক দল একসাথে, এরশাদের বিরুদ্ধে 3 দলীয় জোটের রূপরেখা। স্বাধীনতা বিরোধী শক্তিরে কেন আপনি আন্দোলনে নেবেন? কেন? কোন স্বার্থে? কি জন্য নেবেন? কয় জামাত আসতে চাইছে, জামাতের আশ্চর্য, ওটাকে দুর্গন্ধ নিব কেন আমি? আবার সেই জামাতের সাথে নিয়ে আমি তার 18টা সিট দিয়ে তারপর 2টা মন্ত্রিত্ব দিই, তারপর কেন তাকে এটা ডিসলাইক করবেন? ভেরি সিম্পল। এই সমস্ত কথা চলবে না বাংলাদেশে। হয় জামাতের বাদ দেওয়ার জন্য গণভোট তৈরি করেন, তাহলে ঠিক আছে, গণভোট একেবারে জামাত বাদ চিরতরে। আর বিএনপির কেউ কেউ আবার এই প্রশ্ন না, আপনাদের কোনো রাইটই নেই এটা বলার, কারণ 2টা পরীক্ষিত জামাতকে ব্যবহার করছে। আজকে আপনি তার মানে যখন সুবিধা আমি ঘ্রাণ পাই, যখন তার দরকার, আর যখন দরকার নাই তখন দুর্গন্ধ পাই। দিস পলিটিক্স এটা বাংলাদেশে আর সাস্টেইন করবে না। আই এম টেলিং ইউ, জেনারেশনে চেঞ্জ আসতে হবে একটা স্বচ্ছতার মাধ্যমে, খুব স্বচ্ছ ক্লিন হ্যান্ডে আসতে হবে। নোবডি ইজ উইথ ক্লিন হ্যান্ড, নো পলিটিক্যাল পার্টি হিয়ার ইন বাংলাদেশ উইথ ক্লিন হ্যান্ডস। আপনি পরিষ্কার হাত না নিয়ে আসলে এভরিবডি সাফার। কারণ আপনি দেখেন না, এই যে আপনি যে দলগুলা আরো কতগুলো কথা আপনাকে বলি, আমি জানি না এর পর্বটা পরে আসুক, তাইলে আমি এখন আমি একটু মনোনয়নের পরে আমরা যেমন উচ্ছ্বাস দেখেছি এবং বেশ কিছু জায়গায় অসন্তোষও দেখেছি এবং কয়েকটি জায়গায় সহিংসতার ঘটনা আমরা দেখেছি। বিএনপির আসলে কি মনোনয়ন এটা কি বেশি আগে আগে ঘোষণা করা হয়ে গেল কি, বা যে অসন্তোষগুলো আছে, যদিও বলা হচ্ছে তালিকা এখনো চূড়ান্ত হয়নি, আরও অনেক পরিবর্তন হতে পারে, আপনার বক্তব্য জানতে চাই বিষয়ে। সেটা দল থেকে ঘোষণা দিয়েছে যে এটা প্রাথমিক, স্ট্যান্ডিং কমিটি বা নীতি নির্ধারকরা চাইলে যে কাউকে পরিবর্তন করতে পারবেন। তবে একজনকে ঘোষণা দিয়ে মাঠে নামিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পরে সেখান থেকে উইথড্র করাটা খুব সহজ না, এবং আশা দিয়ে আশাহত করা, আশা না দেওয়াটা একরকম, আর আশা দিয়ে মাঠে নামিয়ে আশাহত করাটা তারা বেশি হোঁচট খায়। সেই জন্য খুব বেশি খুব গুরুতর কোনো ঘটনা না ঘটলে চেঞ্জ হবে এটা খুব প্রত্যাশিত না, হয়তো হবে না। আর বিএনপি নর্মালি অন্যান্য ইলেকশনগুলোতে দেখবেন খুব বেশি আগে প্রার্থী ঘোষণা এইভাবে করে না। তারা সেটা তফসিল ঘোষণার পরে তারা ফর্মালি নমিনেশন পেপার বিক্রি করে, নমিনেশন পেপার কেনার পরে সেটা সাবমিট করে, ইন্টারভিউ নেয় এবং একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নমিনেশন দেয়। এইবার আগেভাগে দেওয়ার একটা কৌশল হতে পারে এটা, আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলছি, কৌশল হতে পারে দুটো মূল কারণ। একটা হচ্ছে জামায়াত ইসলাম অনেক আগে থেকে সব এলাকায় প্রার্থী ঘোষণা করে দেওয়াতে জামায়াতের সেই ব্যক্তিরা ডোর টু ডোর যাচ্ছেন, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তারা কার্যক্রম চালাচ্ছেন, ভোট চাইতে যাচ্ছেন, সমর্থন আদায় করছেন।
সেইখানে বিএনপির যদি কাউকে এরকম ঘোষণা করে না দেওয়া হয় তাহলে কে পাবো না পাবো সবাই থেমেছিল। সে কারণে বিএনপিও যাতে ক্যান্ডিডেটশিপ ঘোষণা করে দিলে তিনিও যাতে তার কার্যক্রম নিয়ে জনগণের কাছে যাওয়া শুরু করেন, ফলে জনসম্পৃক্ততা বাড়ে। জামায়াতের কৌশলকে অনুসরণ করা, আমি বলছি অনুসরণ না। জামায়াত যেহেতু আগে প্রক্রিয়া করে ফেলেছে, সুতরাং বিএনপি যদি আগের স্টাইলে এরকম পরে দেয় তাহলে জামায়াত অ্যাডভান্টেজ নিয়ে নিতে পারে। সেই জন্য জামায়াত যাতে এই কোনো অ্যাডভান্টেজ, বিশেষ অ্যাডভান্টেজ নিয়ে নিতে না পারে, রাজনৈতিক সুবিধা, সেইটা বিএনপি একটা তাদের কার্যক্রম দিয়ে ওইটাকে নিউট্রালাইজ করলো, এটা একটা হতে পারে, আমার ধারণার কথা বলছি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকম একটা ঘোষণা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, সব দল বলছে, সব স্টেক হোল্ডাররা বলছে, একটু প্রথম আলোচনা আমি বলেছি, কিন্তু তারপরও মানুষের মধ্যে নানামুখী অনিশ্চয়তা আছে। যেখানেই আপনি যাবেন এখনও কিন্তু প্রশ্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো। মাঝে মাঝেই বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে বলে কিছু একটা ঘটবে, আজ রাতে ঘটে যাবে। একটা রেগুলার মহড়ার বেসিসে সেনাবাহিনী কোনো মহড়ার আয়োজন করলো, ওই ইউটিউবাররা বিদেশ থেকে বলে দেয় আজ রাতে এই কু হতে যাচ্ছে। তা নানান রকম মানুষ এসব কথা উঠছে, তো আবার এর সুযোগ নিতেও পারে। পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী তারা প্রচুর টাকা নিয়ে বসে আছে, তাদের লোকজন কয়েক হাজার লোক পালিয়ে গেছে ঠিকই, কিন্তু এরা তো এই অবৈধভাবে ওইখানে অস্ত্র সঙ্গে নিয়ে যেতে পারেনি, কারণ যেই দেশ তাদের আশ্রয় দিয়েছে তারা তো অবৈধ অস্ত্রসহ আশ্রয় দেবে না। তাহলে এই 16 বছর ধরে যে সাম্রাজ্য গড়েছিল আওয়ামী লীগের যারা, তাদের যে অবৈধ অস্ত্র সেটা কিন্তু দেশে রয়ে গেছে, তারা অরাজকতা তৈরি করতে পারে। আবার এই যে বিভিন্ন গোষ্ঠী যারা নির্বাচন পেছাতে চায়, কোনো না কোনো উসিলা একটা গোলযোগ তৈরি করে সেটাও করে ফেলতে পারে। সেই জন্য বিএনপি হয়তো মনে করেছে যে, এটাও আমি আমার প্রেডিকশন বিশ্লেষণের কথাই বলছি, হয়তো মনে করেছে যে আমি যদি ক্যান্ডিডেটটা ঘোষণা করে দেই তাহলে সে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত হয়ে গেল এবং তার এলাকাটাকে সে নির্বাচনী কার্যক্রমের আওতায় এনে জনসম্পৃক্ততা বাড়ালো এবং তার একটা স্বপ্ন দেখা শুরু হয়ে গেল যে এই নির্বাচনের মাধ্যমে আমি জাতীয় সংসদ সদস্য হব। এখন যদি সেখান থেকে কোনো গোষ্ঠী যদি নির্বাচন বানচালের ন্যূনতম চেষ্টাও করে, এই যে 236টা আসনে যে প্রার্থী ঘোষণা হয়েছে তারা প্রত্যেকে এক একটা বলয় তৈরি করবে এটা প্রতিহত করবার জন্য, এবং এই যারা প্রতিহত করতে চায় তাদের সেই অশুভ উদ্যোগকে বিএনপি এই নমিনেশন ঘোষণার মাধ্যমে কঠিন করে তুলল। আর আরেকটা জিনিস যেটা বলেছেন, গোলযোগ, সহিংসতা, বিএনপির অতীত সময়গুলোতে যদি দেখেন, বিএনপি বড় দল হিসেবে প্রত্যেকটা আসনে এদের অসংখ্য 5 জন 7 জন 10 জন 15 জন ক্যান্ডিডেট থাকে, এবং যেহেতু পাওয়ার পলিটিক্স করা, পুঁজিবাদী ব্যবস্থার পাওয়ার পলিটিক্স করা মধ্যপন্থীর দল, এইখানে কিন্তু ওই যে যেটা রাজ্জাকি ভাই বলছিলেন যে অনেক ধরনের সংমিশ্রণ আছে, ভালো খারাপ, সুযোগ সন্ধানী, কিছু মাসল পাওয়ার দেখানো নানান রকমের লোক আছে। সেইখানে কিন্তু যে বঞ্চিত হয়, এই দলে নমিনেশন পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে কর্মী পেলে পুষে টাকা খরচ করে এলাকায় সময় শ্রম সব দিয়ে তৈরি করে, তখন যদি না পায় তার কর্মীরা ক্ষুব্ধ হয় এবং এরকম ঘটনা ঘটায়। কিন্তু এইবার আমি খেয়াল করছি হাতে গোনা খুবই অল্প সংখ্যক কয়েকটা আসনে প্রতিবাদ, মানে সড়ক অবরোধ, একটু গাছ মানে লাকড়ি পুড়িয়েছে, একটা মিছিল করেছে, সরাসরি যে খুনোখুনির পর যে আগে যেরকম মাঝে কখনো কখনো ঘটতো, আলহামদুলিল্লাহ সেটা হয় নাই। এটা বিএনপির একটা পজিটিভ সাইন। দ্বিতীয় হচ্ছে গিয়ে সরাসরি সংঘর্ষ করে নাই, প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ করাটাও কিন্তু কর্মীদের একটা অধিকার, এটাকে আপনি একেবারে অস্বীকার করতে পারবেন না। তবে প্রতিবাদটা সাংঘর্ষিক রূপ নেয়নি, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে যাতে না নেয় বা যেটুকু নিয়েছে এটুকুও যাতে নিতে পারে, দলের সেই ব্যাপারে আরও কঠোর হতে হবে। আমি এ পর্যায়ে রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। আসলে বিএনপির মনোনয়ন নিয়ে এবং এই যে সাম্প্রতিক যে সংঘাত সহিংসতাগুলো আমরা দেখছি, এ বিষয়ে আপনার বক্তব্য কি? আসলে এটা একটা ঝামেলায় ফেলাইলেন আমারে, কেন জানেন? 1 নম্বর, আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত না। 2 নম্বর, আমি তাদের ভিতরগত বিষয় জানি না। আমরা তো জামাতের সঙ্গে সম্পৃক্ত না, জামাতের বিষয়ে তো কত কিছু বললেন। জামাতের পক্ষে বিপক্ষে আমি বলিনি, আমি আমার ওপিনিয়নটা দিচ্ছি, আমি এখনো দিব। এইখানে ওপিনিয়ন আমরা জানি আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়, আপনার মতামতটাই মানুষ জানতে চায়। না, যেমন ধরেন প্রতিবাদ হতে পারে কর্মীদের মধ্যে, বাট ইট মাস্ট বি উইদিন ইয়োর হোম, আপনার বাসার মধ্যে, কারণ এটা তো আপনার দলীয় ব্যাপারটা তো দলীয়।
আমরা 3 জন তারে নমিনেশন দিল, আমাদের 2 জনের ক্ষোভ আছে, এটা ইনডোরে, অর্থাৎ নমিনেশন যারা দিচ্ছেন তাদের সাথে ফাইট হইতে পারে বা 1-to-1 হতে পারে, আপনি ওনারা কেমনি দিলেন, আপনি আমারে দিলেন না, ইত্যাদি ইত্যাদি হতে পারে। বাট হোয়েন ইট মানে যখন এটা পাবলিক হবে, তার সমস্যা আপনার ঘরের, তো আমার বাইরে মেজাজ কেন? সমস্যা আপনার দলের ভিতরে, নমিনেশন হেরে দিছে, এই 2 জনের দেয় নাই, আপনি রাস্তা অবরোধ করতেছেন ফর এক্সাম্পল। আমি বলছি না এটা, কিন্তু আপনার ঘরের ঘটনায় তো রাস্তা অবরোধটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তাহলে মানুষ ভাববে কি, হোয়াট মেসেজ ইউ আর গিভিং? জিনিসটা যত ছোটই হোক, প্রবলেম তো আপনার ঘরের। এই কারো ঘরের সমস্যা নাই এটা কিন্তু নয়, প্রত্যেকের ঘরের ভিতরে সমস্যা আছে। জামাতের ঘরের সমস্যা নাই, কথার কথা বলছি, তো সেই সমস্যা তো আপনি বাইরে নিয়ে আসবেন কেন? আচ্ছা, 2 নম্বর আপনি আসেন, এই যে প্রচার করবে, যেমন ধরুন অনেক দিন আগে নমিনেশন দেওয়া হয় নাই, কিন্তু মাত্র 3-4 জনের ব্যবধানে 237 জনের দেওয়ার পর 113 জনের ভিতরে রদবদল হয়ে গেল। তো 113 জনের মধ্যে রদবদল করে এই লোকগুলো এখনো অনিশ্চিত যে আবার এখানে রদবদল হতে পারে। 113 জনের অলরেডি রদবদল হয়েছে। কোথায়? এই যে আপনার 237 জনের মধ্যে, আপনি দেখেন নাই? এটা যদি হয়, সরি আমি এটা এখনো দেখি নাই, জানি না, এটা হওয়ার কথা না। আপনি 113 জনের দরকার নেই, 2 জনও যদি করেন, কথার কথা, ভালো তো হলো না। যেমন নমিনেশন দিয়ে একজনরে জয় বাংলা স্লোগান দিয়ে ফেলছে ওই যে মাদারীপুরে, তার ওইটা নাকি স্থগিত করা হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি নমিনেশন কাকে দিচ্ছেন? আপনি তো নমিনেশন দেওয়ার আগে চিন্তা করে দিবেন। তাহলে এখন যদি ওই যে জামাত যেহেতু অনেক আগে নমিনেশন পাইছে, প্রচার করতেছে, তারা প্রচারে নেমে গেছে, এখন তো তারা প্রচারে নেমে বলবে নট গ্যারান্টি যে উনি থাকবে বিএনপির, কারণ রদবদল হয়, স্লোগান একটা দিলে স্থগিত করে দেয়। মানে আমি বলছি প্রত্যেকটা তাদের ক্ষতি হচ্ছে। আর একটা মারাত্মক ব্যাপার আমার কাছে, সবচেয়ে বড় দল বিএনপি, বিএনপির ঠেকা নিছে যে আমার ছোট দলগুলোকে অ্যাকোমোডেট করতে হবে। কারণটা কি, কি করতে পারে তারা? তাদেরকে যদি আমি অ্যাকোমোডেট না করি, তাহলে কি তারা আমার বিরুদ্ধাচরণ করবে? বিরুদ্ধাচরণ করলে খালি আমার ক্ষতি হবে, মানে আমার এত বড় দলের ক্ষতি এই কটা লোকে করবে, আর এত ছোট দল জামাত, তার ক্ষতি করতে পারবে না এরা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেয়ার পলিটিক্স। আমার ঠেকাটা কি যে তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে? 237 জনের নমিনেশন দিয়ে যখন আপনি 63টা বাকি রাখছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় পাইছি এগুলো এদের জন্য রাখা হয়েছে। তো এই যে এদের জন্য রাখা হয়েছে, এটা একটা বিরাট জটিলতা। মানে ছোট দলকে যে আসন ছাড়ার জন্য আপনি যে একটা জটিলতা তৈরি হয়েছে দলের মধ্যে। কেন? যে আমার তো প্রত্যেকটা বিএনপি এত বড় একটা দল, প্রত্যেকটা আসনে তাদের 3-4 জন লোক আছে, সেখান থেকে আপনি 63টা সিট একেবারেই অফ রাখবেন, তাইলে এটা একটা জটিলতা তৈরি হয় না? 1, 2, ইতিমধ্যে আমরা দেখছি এক জায়গায় ঝাড়ু মিছিল হয়েছে, আরেকজনের ভেঙে দিছে তার অফিস। কেন ভাঙছে? তুই আসবি কেন? আর তারা যদি দলেরে বলে যে আপনি তারা আনবেন কেন? এর আগে কিন্তু আমরা এই বড় দলের কাছে এটাও শুনছি, আমরা অনেক সময় শক্ত বিরোধী দলের কথা বলছি যে নির্বাচন হইলে একটা শক্ত বিরোধী দল দরকার। তখন এগুলো রিপ্লাই আসছে কীরকম, কেন বিরোধী দলের আনার ঠেকা আমাদের না, মানে আমরা নির্বাচন করে যাব যে কে আসলো না। আমি একমত, আপনার দল হিসাবে আমি একমত, তাহলে আমি ছোট দলকে অ্যাকোমোডেট করতে যাব কেন? নাম্বার 1, আমার ঠেকাটা কি? আর তারা আমার বিরুদ্ধে করলে আমার ক্ষতি হবে কেন? ক্ষতি হবে, হোয়ার ইজ মাই উইকনেস? যে তারা ক্ষতি করতে পারবে, যে সমস্ত দলের কর্মী আর নেতা একটা বাস বললে কমপ্লিট হয়ে যায়, তারা আপনার কি ক্ষতি করবে? হোয়াই ইউ আর অ্যাফ্রেড অফ দিস স্মল পার্টিজ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আবার একটা জটিলতা আছে যে আপনি ছোট দলের লোকের নমিনেশন দিবেন, নমিনেশন না যে তুমি নির্বাচন করো, আসনটা ছেড়ে দিলাম, কিন্তু আপনি সমঝোতা, কিন্তু ওই ছোট দলের প্রতীক নিয়ে নির্বাচন করবে, আপনি নিশ্চিত থাকেন ওটা সে ফেল করবে। কেন ফেল করবে? কারণ অঞ্চলের লোক এত কিছু বোঝার টাইম নেই, তার যখন দেখবে যে তার দলের প্রতীক নাই, তার দলের মার্কা নাই, ওটা মাথা ব্যথাই থাকবে না, ওখান থেকে তৃতীয় দল বেরিয়ে যায়, আপনি নিশ্চিত করতে পারেন। তাহলে ওই 63টা দলে যদি নমিনেশন তারা যদি মনোনয়ন দিয়ে দেয় যে তুমি করো, আমাদের দলের লোক ভোট দিবে, মার্কাটা যদি ওই দলের না থাকে, বড় দলের, ইনশাআল্লাহ তাআলা এটা সমূহ সম্ভাবনা আছে এটা, কিন্তু মার্কা তো থাকছে না, সেটাই তো বললাম, সেটাই বললাম। আর তৃতীয় আরেকটা জটিলতা আসেন যে যদি আপনি যে নিজ দলীয় এই 4 জনের মধ্যে 3 জনের বঞ্চিত করে একজনে দিলেন, আমি বঞ্চিত বলছি এই কারণে, ওই 3 জন ভাববে আমাকে বঞ্চিত করা হইলো, কারণ প্রত্যেকে দেখবেন নিজ নিজ ক্ষেত্রে বলে আমার চেয়ে বেশি স্যাক্রিফাইস কেউ করে নাই, সুতরাং আপনি সে বঞ্চিত মনে করবে। অলরেডি একটা ঘটনা ঘটছে যে একজন প্রার্থীর সাথে একজনকে অলরেডি কিল্ড। আমি ঠিক জানি না এই কিলটা কে করছে বা কাকে করতে চাইছে। যদি প্রার্থীকে করতে থাকে, করার প্ল্যান করে থাকে, সেই হয়ে থাকে, তাহলে এটা একটা বার্তা।
এটা তো আপনার টোটালটা আভ্যন্তরীণ কোন্দল, কাজে আপনি এই কোন্দলগুলো অন্য দলে নাই। আপনি বড় বিষয় 7 ভাইয়ের পরিবার, অথবা একটা পরিবারে 7 ভাই আর একটা পরিবারে মাত্র 2 ভাই, 2 ব্রাদার্স আর ইউনাইটেড, আর 7টা ভাই ইউনাইটেড না, 7টা ভাই পরাস্ত হয়ে যায় ওই 2 ভাইয়ের কাছে আর এক পরিবারের। মানে এটা একটা মারাত্মক ব্যাপার। আপনি এখানে তো অন্য দলের সেই কোন্দলটা নাই, সেই সমস্যাটা নাই। এগুলাকে মাথায় রাখতে হবে এই নির্বাচনের জন্য। আর একটা হইল, কেউ কিন্তু শুধু নির্বাচন নিয়ে আলাপ করতে পারতেছে না। গণভোট আসছে, আঙ্গুল বাঁকা করতেছে, গণভোট দিতে হবে। তা আপনি নির্বাচনে যান কিভাবে? আপনাকে এইগুলাকে থামিয়ে, এগুলোকে স্টপ করাই না যেতে হবে। আপনি যদি ওইভাবে আসেন, দলবিহীন জনগণ যখন বলছিল যে রাষ্ট্রপতিকে অপসারণ করা দরকার, দলীয় লোকরা তখন বলছিল সাংবিধানিক সংকট হবে। তাই সাংবিধানিক সংকট হবে যখন দলীয় লোকেরা বলে, ওই দলবিহীন লোকের ভোটটা তারা পাবে বলে আমি মনে করি না। আবার দলবিহীন লোক যখন বলে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, তখন দলযুক্ত লোকগুলো বলছে যে চলমান প্রক্রিয়া, সংস্কার এবং বিচার, নির্বাচনটা দেন। তার মানে এই সমস্ত বক্তব্যে দলবিহীন জনগণগুলো পাওয়া খুব মুশকিল। সেই দলবিহীন জনগণগুলা বিবেচনায় নিবে এই সমস্ত দাবির সাথে কারা সম্পৃক্ত। সুতরাং নির্বাচনী সমীকরণটা সামনে খুবই জটিল বলে আমার কাছে মনে হচ্ছে। জি, শান্ত ভাইয়ের কাছে আসতে চাই। নির্বাচন নিয়ে জটিলতার কথা বলছিলেন, যে সামনে জটিলতা আসছে, এরকম একটি আশঙ্কার কথা তিনি বলছেন। আমি আপনার কাছে জানতে চাই আসলে যে বিএনপির শরিকদের নিয়ে আসলে কি ভাবছে, তাদেরকে কত আসন দেওয়া হবে কি হবে না, এবং সেই সব আসনে যারা বিএনপির ত্যাগী নেতাকর্মী আছেন তাদের একটি আপত্তির বিষয় আছে। এইটি আসলে বিএনপি কিভাবে মোকাবেলা করবে মনে হয় আপনার কাছে? প্রথম কথা হলো, বিএনপি দেখেন 237টা এইটা কি, এটি কি একটু আপনি একটু বলবেন, দেখতে থাকুন। না, এটা 4 তারিখের একটা অনলাইনের কি এনপিবি নামে 113 আসনে বিএনপির প্রার্থী বদল, কি বোগাস, ফালতু বোগাস বলেন। আমরা তো আমি বলি আপনাকে, যদি 113টা তো দূরের কথা, 13টা হইলে মেইন স্ট্রিম মিডিয়া 4 নভেম্বরের নিউজ, 4 নভেম্বর, আজকে 6 তারিখ চলে আসছে। যদি 113 না, বিএনপির মতো দলে 13টা আসনে পরিবর্তনের কথা হতো, 13টা জায়গায় শুরু হয়ে যেত এবং মেইন স্ট্রিম মিডিয়া আসতো। আমি যখন বলছেন রাজ্জাকি ভাই, তখনই বুঝেছি এটা একটা ফেক নিউজ, ফলস স্টেটমেন্ট, কোথাও পাবেন না। মেইন স্ট্রিম মিডিয়া হেডলাইন হয়েছে, আরে ন্যূনতম অথেন্টিসিটি থাকলে মেইন স্ট্রিম মিডিয়ায় হতো। এই অনলাইন এই একটা কারবার খারাপ করেছে। ইউটিউবার অনলাইন যখন যা খুশিতে একটা হেডলাইন করে দিল, আর আমরা ওইটাকে কোট করে টকশোতে বলা শুরু করি। এইটা থেকে যায়, কিন্তু ইউটিউবে থেকে যায়, সব জায়গায় থেকে যায়, মানুষ ভুল বার্তা পাবে। বিএনপির মতো দলে এই 236 জনের দিয়ে 4 তারিখে একদিন পরে এসে 113টায় পরিবর্তন করে ফেলবে। আর তার ধারে কাছে যদি হতো, এত সারা জায়গায় প্রতিবাদ উঠতো না তার। যেই কয়টাতে আপনার নর্মালি পছন্দের প্রার্থী পায় না বলে তারা প্রতিবাদ করছে, আর একজনকে দিয়ে তারপর নিয়ে গেলে প্রতিবাদ উঠতো না। এইসব বোগাস নিউজ ওই জায়গায় থাক, গার্বেজ যত সব। এনিওয়ে, আপনি প্রশ্ন করেছিলেন যে জোটের বিএনপি 236টা যে নমিনেশন দিয়েছে, 37টা দিয়েছিল, বাকি যে 63টা আছে, এই 63টা খালি রাখার পেছনে মূল কারণটা হচ্ছে বিএনপি শুরু থেকেই বলে আসছে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তাদের ভাষায় জাতীয় সরকার গঠন করবে। ঠিক ওইটা জাতীয় সরকার হবে না, হয়তো তাদের ঐক্যমত্যের সরকার হবে, যে তাদের একসঙ্গে যারা আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘদিন ধরে, তাদেরকে অবশ্যই করবে। এইটা আমি বলছি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে, দায়িত্ব নিয়ে বলছি, বোগাস রিপোর্ট, ফালতু রিপোর্ট, বাজে শব্দটাই ব্যবহার করলাম, পত্রিকা বললাম ফালতু রিপোর্ট। ওরা সাংবাদিকতার পর্যায়েই পড়ে না যারা এটা লিখেছে। এনিওয়ে, সেই ক্ষেত্রে আপনার এই যে জোটের যারা আছে তাদের জন্য এটা রেখেছে, কিন্তু সমস্যা হলো বাংলাদেশে বিভিন্ন সময়ে জোটে যাওয়ার ক্ষেত্রে ছোট দলগুলি তারা মনে করে তাদের অনেক দেওয়া উচিত, কারণ তাদের যে প্রথম সারির বেশিরভাগ দলে 2 জন 3 জন 4 জন এরকম গুরুত্বপূর্ণ নেতা থাকেন, আর বাকিরা কেউ জিতে আসার মতো না। শুধু নমিনেশন দিলেই তো হবে না,
জিতে তো আসতে হবে। বিএনপি কয়েক লেয়ারে জরিপ চালিয়েছে, বিভিন্ন সংস্থা দিয়ে, নিরপেক্ষ প্রফেশনাল সংস্থা দিয়ে জরিপ চালিয়েছে। বিএনপির অনেক গুরুত্বপূর্ণ ভালো নেতারা, যারা ভালো নেতা, ভালো ইমেজ আছে যাদের, এরকম শিক্ষিত নেতারা বাদ পড়েছেন। অনেকেই বলছেন যে ওনার সংসদে আসা উচিত ছিল, উনি নমিনেশন দেওয়া উচিত ছিল, কিন্তু তার এলাকায় তার জনসংযোগ কম। জরিপে কোথাও যদি তার অবস্থান ওইরকম না হয় যে ওনাকে দিলে জিতে আসতে পারবেন, এখানে প্রতিপক্ষ ক্যান্ডিডেটকে অনেক ফ্যাক্টর কাজ করে, সেই ক্ষেত্রে ওই ছোট দলগুলোর মধ্যে আবার যারা একটু জনপ্রিয় বা প্রথম সারির ওয়েল নোন নেতা, তারা আবার যদি একটু অন্যদেরকে ওন করে সংখ্যাটা না বাড়িয়ে দেয়, তাহলে ওরা মনে করে যে ওদের পেছনে আমরা রাজনীতি করে, ওরা শুধু দুজনেই এমপি হতে চায়, আমাদের কথা ভাবলো না, ফলে তাদেরকে একটু বড় সংখ্যা দিতে হয়। এইসব নিয়ে চাওয়া পাওয়া নিয়ে একটু জটিলতা হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মূলত এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা বিএনপির সঙ্গে ছিল, তাদের মধ্যে জামায়াত ছাড়া যারা যারা আসতে চায় তাদের প্রত্যেককে বিএনপি ছাড় দেওয়ার মানসিকতা ধারণ করেই 63টা খালি রেখেছে। জি, আমি শেষ করব রাজ্জাকি ভাইকে দিয়ে শেষ করতে চাই। আসলে যে আসন বন্টন মনোনয়ন নিয়ে আপনার বক্তব্য জানতে চাই, শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এই ওভারঅল আসলে বিএনপির যে সিদ্ধান্ত বা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত মনোনয়ন নিয়ে, এগুলা চূড়ান্তভাবে যার যার দলই আমার কাছে মনে হয় তারাই বলতে পারবে তারা কোন ক্রাইটেরিয়া দেয়। কিন্তু আমি নর্মালি মনে করি যে ধরেন ওই যেটা বললাম, একজনের জয় বাংলা স্লোগান দিল তো তারটা স্থির হয়ে গেল, মানে স্থগিত হয়ে গেল। কিংবা নওগাঁয় আমরা আন্দোলন দেখছি, সীতাকুণ্ডে দেখছি রাস্তায় ইয়ে করে, ময়মনসিংহে দেখছি এটা করে, নাটোরে হচ্ছে। তো এই বিষয়গুলো এটা দলের চিন্তা করা উচিত, এবং দলকে যদি ভালোবাসে, সেই দলের বক্তব্যে দেখি সবাই বলে দল যাকে মনোনয়ন দিবে আমরা সেটা মেনে নিব, কিন্তু ইনঅ্যাকশন দেখা যাচ্ছে না। মানে এই আলোচনাগুলো এই বড় দলটাকে নিয়ে যেভাবে হচ্ছে, অন্য ছোট দল নিয়ে কিন্তু সেগুলো হচ্ছে না। আর আমার কষ্টের জায়গাতে আমি বললামই, আমার কেন ছোট ছোট দলগুলো অ্যাকোমোডেট করতে হবে। এবং আজকে এই পর্যন্ত এনসিপি কোনো দলই না, মনে করেন ভোটের বাজারে তারা জিরো এখন পর্যন্ত। কিন্তু আমরা সংবাদ মাধ্যমে দেখি যে তাদের তো বিএনপি জামায়াত দুই পক্ষই চায়। আমি তো সেজন্যই বলছি, মানে তাদের একটা অবস্থান আছে, সেটাকে ম্যানেজ করেন। কিন্তু এই ছোট ছোট দলগুলোকে আমি আসন ছেড়ে দিয়ে নিজ দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করব, আমার কাছে তো মনে হয় এটা খুব ওয়াইজ ডিসিশন বলে আমি ঠিক মনে করি না। আর যদি বিএনপি এইটা কৌশল মনে করে যে হ্যাঁ এটা আমি আমার বিরুদ্ধে কোনো কথা যাতে আপাতত না বলে, কেননা আপনার নমিনেশনটা কনফার্ম হয় যখন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলীয় কাগজটা সাথে জমা দেয় যে অমুক দলের মনোনীত প্রার্থী হিসাবে, এবং স্বাক্ষর থাকে দলের চেয়ারম্যানের অথবা দলের চেয়ারম্যান যাকে দায়িত্ব দেন সেই ব্যক্তির, তখন এটা হয়তো চূড়ান্ত হয়। এখন ওই পর্যন্ত যদি মনে করেন যে জামাত কি বলে, বিএনপি নিজেও বলে যে আমাদের বিরুদ্ধে যথেষ্ট প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন বানচালের সেক্ষেত্রে যদি মনে করে যে এই তকমাটা দিয়া আপাতত অন্তত এই মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্ব পর্যন্ত যদি তাদেরকে মুখ বন্ধ রাখা যায়, এবং আশা করি থাকবেও বন্ধ, কেননা এমন একটা মোহ এমপি হওয়াটা আমি গত 53 বছর যাবৎ দেখতেছি। মোহটা কী জন্যে? মোহটা হইল সালাম আতাবের জন্য না, কারণ যারা নমিনেশনটা পাবে বিএনপির পক্ষ থেকে অন্য ছোট দল, তারা প্রত্যেকটা সালাম আদাব পায়। কেন পায় জানেন? টিভি ফেস দিয়ে, দলের নেতা হিসাবে না। তা টিভি ফেস দিয়ে যেটুক পায় আমার মনে হয় একটু কম নয়। যখন আপনি একটা নমিনেশন নিয়ে যাবেন তখন সেই দলের অন্তর্ভুক্ত, যেমন ধরেন সাকিব আল হাসান ক্রিকেট তারকা, সবার তারকা ছিল সে, কিন্তু যখনই সে আওয়ামী লীগ থেকে পাশ করছে তখন তাকে সবাই সাইড করে দিয়েছেন যে আওয়ামী লীগের সাকিব আল হাসান। তো আমরাও টিভিতে কথা বলি, আমরাও দুই চারটে সালাম আদাব পাই, আমার সম্মানের দিক খেয়াল করলে এটা কম নয়। তারপর যখন আপনি এমপি হইতে চান, আপনার উদ্দেশ্যটা কি? ওই যে বলছি, সাংবিধানিকভাবে সংবিধান যে ক্ষমতা দিচ্ছে এটাকেও এক্সারসাইজ করবে না, এক্সারসাইজ করবে কোথায় মজার সাথে অর্থনীতির সম্পর্ক আছে। তা না হলে আপনার এত অস্থির হওয়ার কিছু নাই। একটা এমপি পদের জন্য প্রত্যেকেই যাদের কথা বলছি তারা এমপির চেয়ে অনেক বেশি সম্মান নিয়ে চলছেন সমাজে। এখন আসলে এই সময় সবাই আমি দেখছি যে এমপি হওয়ার জন্য এটা অন্য সম্মানের জন্য নয়।